তাহলে কেন তাকে বারবার জুই প্রতিবন্ধী বলে? ব্যঙ্গাত্মক করবে? মায়া চোখ মুখ কুঁচকে রাগী দৃষ্টিতে জুইয়ের দিকে তাকাতেই ড্রয়িং রুমে প্রবেশ করল কেউ। দুই বোনের দুষ্ট মিষ্টি কথাবার্তা কানে আসতেই বেখালি চোখ পড়ে সেখানে। চলার পথে থামিয়ে স্থির হয় জায়গা। পকেটে দুহাত গজিয়ে কপাল কুঁচকে তাকায় সেদিকে। অবলোকন করে মায়াকে। মায়ার আগে হাত বাড়িয়ে সোফার কুশন ছুঁড়ে মারে জুইয়ের ওপর। জুই দক্ষ হাতে সেটা ক্যাচ করে গায়ে ঘেঁষে বসল মায়ার। হাসি থামিয়ে একটা ভুরু উঁচু করে বলে উঠল, প্রতিবন্ধী হয়েও গায়ে এত জোর? তোর জোর কি সব আমার সাথে দেখাস নাকি? স্বামীর জন্য কিছু বরাদ্দ থাকে হঠাৎ কিছু মনে পড়তেই। ও আচ্ছা, ভালো কথা। তোর স্বামীকে তো হসপিটালে দেখলাম, ঠেকলাম না। অবশ্য না এসে ভালোই করেছে। আব্বু কিন্তু হেভি রাগ জিজুর উপর। জিজুর সাথে তোর নামটা শুনতে পারে না। কয়েকদিন আগে আব্বুকে বলতে শুনলাম তুই নাকি 18 বছর হলে তোর স্বামীকে ছেড়ে ব্রাহ্মণবাড়িয়ায় চলে আসবি একেবারে। কথাটা কি সত্য মায়ু? আব্বু ভয়ে কাউকে জিজ্ঞেস করতে পারিনি বাড়িতে। এখন তুই বল সত্যি কোনটা? জুইয়ের পরপর কথায় মাথা আওড়ায় মায়া। ক্ষেপ্ত দৃষ্টি থেকে মুহূর্তে কপাল কুঁচকে আসে সেই দৃষ্টি। জুইয়ের এসব কথা কোনো কিছু অবগত নয় মায়া। তাই কি উত্তর করবে তাও জানা নেই। কিন্তু অন্তর এতটা জানে। আর যাই হোক না কেন, মায়া হৃদের সাথে কখনোই থাকবে না, থাকার কথাও না। তাদের বিয়েটা বাতিল হয়ে গেছে অনেক আগেই। সেই সুবাদে হৃদ ভাইয়া আর তার স্বামী নয়, আর মায়াও কারো স্ত্রী নন। কিন্তু মায়ার পরিবার সেই সত্যটা সম্পর্কে অবগত নয়। হেনা খান বলেছে সময় হলে তিনি জানাবেন। আপাতত এখন মায়া কাউকে কিছু না জানাতে। মায়ার কথা রেখেছে, জানায়নি কাউকে। কিন্তু জুইয়ের কথা উত্তরটা বোধগম্য নয়। জুইয়ের দৃষ্টি থেকে নিজের দৃষ্টি সরিয়ে পাশে রাখতে বেখেয়ালি চোখ পড়ল দরজার সামনে। মুহূর্তে চমকে উঠল মায়া। হৃদের দৃষ্টি সচ্ছল, কপাল কুঁচকানো ভঙ্গিতে তাকিয়ে আছে দুজনের দিকে। মায়া তাকানোতে সাথে সাথে চোখাচোখি হয় দুজনের। মায়া মুহূর্তে ভয়ে একটা হাত চেপে ধরে জুইয়ের। ভয়ে উত্তেজনার সাথে সাথে হেলিয়ে পড়ে জুইয়ের পিছনে। মুখ লুকায় সাথে সাথে। মায়া হুটহাট কাণ্ডে নির্বোধ হয় জুই। হঠাৎ করে কি হলো বুঝতে না পেরে নির্বোধ ভঙ্গিতে তাকায় সামনে। সাথে সাথে চোখে পড়ল হৃদকে। জুইয়ের দৃষ্টি বদল হয়। হাঁ করে তাকে হৃদের মুখশ্রীতে তার ঠিক পাশে আগমন ঘটল হেনা খানের। হৃদকে দরজার সাথে দাঁড়িয়ে থাকতে দেখল। তিনি হাসি মুখে কিছু বলতে তার আগেই চোখে পড়ল জুইয়ের অবাক করা দৃষ্টি। মায়া ঝুঁকে তাকায়, চোখে পড়ল না মায়াকে ওনার। তিনি জুইয়ের দৃষ্টি অনুসরণ করে সাথে সাথে তাকার সামনে। হৃদ স্বাভাবিক ভঙ্গিতে তাকিয়ে আছে সেদিকে। হেনা খান চমকে ওঠে দুজনের দৃষ্টি বদলের বিষয়টিতে। তিনি মনে মনে আওড়ালো, হৃদ কি এতটা সময় নিয়ে জুইকে দেখছে? তার মানে হৃদের কি জুইয়ের মনে ধরেছে? তিনি চমকায়। অবশেষে হৃদ কাউকে পছন্দ করলো, এটাই অনেক। তাছাড়াও দুজনের দৃষ্টি বলছে কতটা গভীরভাবে দেখছে একে অপরকে। হেনা খান তীক্ষ্ণ সন্দেহ দৃষ্টি নিয়ে এগুতে হৃদ সেখানে আরও কয়েক সেকেন্ড কপাল কুঁচকে তাকে নিঃশব্দে চলে যেতে চাইল রুমে। পিছনে ডাকলো হেনা খান। তিনি বলে উঠল, শোনা বাবা, তোর কি কিছু লাগবে? কফি পাঠাবো রুমে? পিছনে ঘুরল না হৃদ, চলে যেতে থাকলো নিজের রুমে। কিন্তু কানে আসলো এক ঝাঁক রাগ মিশ্রিত গলা হৃদের। অকারণে রাগ প্রকাশ করে অন্তত গম্ভীর কণ্ঠে বলল হৃদ, কিছু লাগবে না আমার, কিছু খাবো না আমি। হৃদের হুটহাট রাগের কারণটা বুঝল না তিনি। তীক্ষ্ণ দৃষ্টিতে নিক্ষেপ করল হৃদের যাওয়ার দিকে। অবুঝতায় এসে বসলো জুইয়ের পাশে। এবার জুইকে তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করল তিনি। মেয়েটি অত্যন্ত সুন্দরী একটা মেয়ে, নজরে পড়ার মতো। দুধে আলতা গায়ের রঙে স্লিপ বডি, টানা চোখ হলেও হাসিটা একদম মায়ার মতো। মায়াবী সেই মুখ। জুইকে দেখলে যে কেউ বলে দিতে পারবে মেয়েটি মায়ার বোন। তাছাড়া দুজনে অসংখ্য মিলও রয়েছে একে অপরের সাথে। হয়তো বোন বলেই এতটা মিল দুজনের মধ্যে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে তিনি গোপনে
হৃদে যদি জুঁইকে পছন্দ হয় তাহলে তাই করবেন তিনি, যেভাবেই হোক না কেন শফিকুল ইসলামকে মানিয়ে হৃদের বউ করে আনবে জুঁইকে। তারপর হৃদের একটা সংসার চাই। হৃদকে নিজেদের মাঝে আটকাতে চাই, বেপরোয়া থেকে দায়িত্বশীল বানাতে চাই। মায়ার সাথে বিয়ে বাতিলের পর অনেকটা ভেঙে পড়ছিল তিনি, কিন্তু আজ হৃদের দৃষ্টি বদলে বিষয়টি লক্ষ্য করে আবারও আশার আলো জেগেছে মনে ওনার। দেখা যাক দুজনের মধ্যকার বিষয়টি আসলে সত্যি কিনা। হেনা খান বিষয়টি ভালোভাবে জানতে চায়, তাই একটি আলাদা দৃষ্টি সবসময় থাকবে হৃদ ও জুঁইয়ের ওপর। কথাগুলো নীরবে ভেবে হঠাৎই মাথায় হাত রাখলো জুঁইয়ের। আদুরে একটা হাত বুলাতে ইতস্তত বোধ করলো জুঁই, কিন্তু কিছু বলতে না জুঁই চুপ থাকলো। হেনা খান কয়েক সেকেন্ডের মধ্যে মায়াকে ডাকলো। জুঁইয়ের পিছন থেকে উঠে বসতেই গরম স্যুপ রাখলো মায়ার সামনে। মায়া ভয়ার্ত দৃষ্টিতে চারপাশে চোখ বুলিয়ে কাউকে না পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। চিন্তামুক্ত হতেই মুখে স্যুপ তুলে দেয় হেনা খান। নাচুক ভঙ্গিতে চুপচাপ খেয়ে নিল সবটা। হেনা খান চলে যেতে নিলেই আবার চোখ আউড়িয়ে তাকায় জুঁইয়ের মুখপানে। জুঁই মাথার সাথে জড়সড় হয়ে বসে আছে। হেনা খান প্রস্থান করতেই জুঁইয়ের চেপে ধরে রাখা আবেগটার সাথে সাথে প্রকাশ করল চেহারা উৎফুল্ল ভঙ্গি। মুখ খুলল জুঁই। মায়ারানী লোকটা কি জিজু ছিল? উফ, আমি তো ক্রাশ খাইলাম মনে হয় জিজির ওপর। তুই এত সুন্দর জিজুকে ছাড়া কেমনে থাকিস? বুক কাঁপবে না? তোর কষ্ট লাগবে না? উফ, তোর বিরহের টানা পোড়া তো আমার এখনই কষ্ট লাগছে। ইস! জুঁইয়ের কথা উত্তর বসালো ফিহা। ধপাস করে মাথার পাশে বসে পড়ল। ক্লান্তিতে গা এলিয়ে দেয় সোফায়। ঘাড় ঘুরিয়ে তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করল জুঁইকে। কিসের কষ্ট লাগবে জুঁই? কিসের কথা বলছো তুমি? ফিহার কথা মুহূর্তে চুপ করে যায় জুঁই। আর যাই হোক, নিজের আপুর কথাগুলো কখনোই অন্য কাউকে শুনতে দিবে না সে। অসহায় দৃষ্টি তাকায় মায়ার দিকে। মায়ার দৃষ্টিতেও অসহায় বোধ স্পষ্ট। জুঁই নিজের বিচক্ষণতা কাজে লাগিয়ে তাৎক্ষণিক বলে উঠল, তেমন কিছু না আপু, মায়ার সাথে একটু মজা করছিলাম। ও কথা বলতে পারছি না বলে আমি দুষ্টুমি করছিলাম একটু আর কি। ও তাই বলো? আমি মনে করলাম কিসের বিরহে টানাপোড়া কথা শুনলাম। আচ্ছা যাই হোক, মনে ভুল হবে হয়তো, কিন্তু তোমাকে যে আঙ্কেলে ঢাকায় রেখে যাবে সেটা অকল্পনীয় ছিল আমার। যা খেসারত হয়েছে আঙ্কেল তোমাকে নিয়ে। কিছুতেই তোমাকে রেখে যেতে নারাজ। অবশেষে মায়ের শারীরিক কন্ডিশনের কথা চিন্তা করে রেখে গেল তোমাকে। আচ্ছা আঙ্কেল কি সবসময় তোমাদের নিয়ে এত স্ট্রিক্ট থাকে? খুব সিরিয়াস তোমাদের নিয়ে, তাই না? ফিহার কথায় নিঃশব্দে হাসল জুঁই। মায়াকে হসপিটাল থেকে রিলিজ করার সময় খান পরিবারে বয়োজ্যেষ্ঠ দুজন শত রিকোয়েস্ট করার পর জুঁইকে খান বাড়িতে রেখে যায় নারাজ পোষণ করেছিল শফিকুল ইসলাম। শুধু জুঁইকে নয়, মায়াকে নিয়ে যেতে চেয়েছিল সাথে করে তিনি, কিন্তু মায়ের অ্যাক্সিডেন্টের জন্য লং টাইম জার্নি করাটাও ঠিক হবে না বলে জানায় ডক্টর। তিনি বাধ্য হন মায়াকে রেখে যেতে। তবে কথা রইল মায়া কিছুটা সুস্থ হলে নিজের বাড়িতে যাবে। 2-3 দিনের ব্যাপার। কিন্তু শফিকুল ইসলাম কিছুতেই খান বাড়িতে যাবে না, আর না নিজের স্ত্রী সন্তানকে পা রাখতে দিবে খান বাড়ির চৌকাঠে। সিদ্ধান্ত নিল হসপিটাল থেকে সোজা ব্রাহ্মণবাড়িয়াতে ফিরে যাবেন তিনি। কিন্তু আপত্তি ঘটে মায়াকে নিয়ে। সে কিছুতেই জুঁইকে ছাড়া খান বাড়িতে যাবে না। জুঁইকে নিজের সাথে রাখতে চায় বাকি 2-3 দিন। সে সুস্থ হলে দুজনে একসঙ্গে ফিরতে চায় ব্রাহ্মণবাড়িতে। কারণ মায়ের চিন্তা, সে বিগত 2 মাস ধরে প্ল্যানিং করে নিজে বাড়ি ফিরতে পারছে না। আটকা পড়েছে বারবার খান বাড়িতে। এখন নিজের অসুস্থতার জন্য নিজের বাবা মা সাথে বাড়িতে যেতে পারছে না। এখন যদি জুঁইও চলে যায় তাহলে সে আর কখনো যেতে পারবে না বাড়িতে। অদ্ভুত মানুষটা ঠিক কিছু না কিছু করে আটকে দেবে তাকে। সে আটকে থাকতে চায় না, তাই নিজের বাবার সামনে কেঁদে কেটে বন্যায় ভাসিয়ে রাখল জুঁইকে। পূর্ব দিগন্তে এক ফালি সোনালি
রোদে আলোকিত হয়ে আছে সব কিছু। হালকা তীর তীর বাতাস বইছে চারপাশে। চারপাশটায় স্নিগ্ধময়। সকাল 8টা ছুঁই ছুঁই। খানবাড়ির বাগানে খোলা আমব্রেলার নিচে বসে আছে মায়া। তার দক্ষ হাতে কাজ চালাচ্ছে আয়ান। মায়ার মাথা ব্যান্ডেজ খুলে নতুন করে ড্রেসিং করছে। সেখানটায় মায়ার সামনে হেনা খান বসে মনোযোগ সহকারে দেখছে সবটা। কাজ শেষ করে সামরিক সময়ের জন্য হেনা খানকে বসে উঠে যায় আয়ান। উদ্দেশ্য নিজের রুমে গিয়ে ফ্রেশ হবে। মনস্থিরভাবে কয়েক কদম এগোতে চোখ পড়ল জুঁইকে। ঘুম ঘুম চোখ কসলাতে কসলাতে আগমন ঘটল বাগানের মধ্যে। আয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে সেটা লক্ষ্য করে চট করে পিছনে ঘুরে তাকায় মায়ার দিকে। সূক্ষ্ম চোখে মায়াকে লক্ষ্য করে সাথে সাথে তাকায় জুঁইয়ের দিকে। দুজনে অসংখ্য মিল লক্ষ্য করে সে। আয়ান আরও কিছু মিল লক্ষ্য করবে তখনই চোখ মেলে তাকায় জুঁই। চোখ মিলল দুজনের। অপদমস্তক হলো সে। সাথে সাথে চোখ সরিয়ে পাশে রাখে আয়ান। জুঁই ইতস্তত বোধ করে জড়সড় হয়ে দাঁড়ায় আয়নের সামনে। কাচুমাচু করে খানিকটা আয়ন জুঁইকে অবস্থা বুঝতে পারে। নীরবে পাশ কাটিয়ে চলে যায় ভিতরে। জুঁই স্বস্তির নিঃশ্বাস ফেলে। এই লোকটা মোটেও ঠিকঠাক মনে হয় না তার। সাংঘাতিক লেভেলের অসভ্য লোক মনে হয় ওর। জুঁই মাথা আউড়িয়ে আর কিছু না ভেবে গিয়ে বসলো মায়ার পাশে। জুঁই বসতেই হালকা হাসলো হেনা খান। কৌশল বিনিময় করে চা এগিয়ে দিল জুঁইয়ের দিকে। সৌজন্য বজায় রেখে হাসি মুখে চা তুলো হাতে। চা কাপে তুমুল বাতাসে ডাক পড়ল হেনা খানের। তলব পড়েছে আরাফ খানের হতে। দুজনে বসিয়ে রেখে হেনা খান সামনে দিকে এগুতে চোখে পড়ল হৃদকে। হৃদ বাগানে কাচের বাংলোতে দাঁড়িয়ে ফোনে কথা বলছে গম্ভীর মুখে। দৃষ্টিতে সামনে দুই কন্যাতে স্থির। হেনা খান থমকে গিয়ে সন্দেহপূর্ণ গাঢ় দৃষ্টি ফেলল সেদিকে। বোঝার চেষ্টা করলো হৃদ কাকে দেখছে। এক মনে মায়াকে নাকি জুঁইকে। দুজনে পাশাপাশি বসা, তাই বোঝার উপায় নাই হৃদ কাকে দেখছে। কিন্তু তিনি এতটাই বুঝতে পারছেন হৃদ দৃষ্টি স্বাভাবিক নয়, গভীর। তিনি চট করে রাতে ঘটনা মনে করেন এবং সেই সাথে ধরে নেন হৃদ মায়াকে নয় জুঁইকে দেখছে। যেহেতু হৃদ মায়াকে পছন্দ করে না সেহেতু হৃদ জুঁইকে দেখছে। হেনা খান নিজের মাঝে শিওর হয়ে প্রস্থান করেন ভিতরে। তার ঠিক সাথে সাথেই দুতলা ওপর থেকে ডাক আসলো জুঁইয়ের। ফিয়া নিজের রুমে বারান্দায় দাঁড়িয়ে হাত নাড়িয়ে জোরিতর ডাকছে জুঁইকে। কয়েক সেকেন্ডের ব্যবধানে জুঁইও চলে যায় ফিয়ার উদ্দেশ্যে। মায়া একা বসে রইল হাতে নিজে চায়ের কাপ। প্রকৃতি মৃদু বাতাসে দুলছে মায়ার গায়ে হলুদ ওড়নাটা। খোপা করা চুলগুলো থেকে এলোমেলোভাবে কিছু চুল বের হয়ে আছড়ে পড়ছে মুখে। মায়ের বাতাসের সাথে সাথে সেগুলো বারবার কানের পিছনে গজিয়ে দিচ্ছে মৃদু হাতে। থেকে থেকে কাঁপছে মসৃণ ঠোঁট জোড়া। হৃদ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেদিকে। আজকাল তার কি হয়েছে সে নিজেও বুঝতে পারছে না। কাকে বুঝাবে? কতটা বেখেয়ালি করে এই মেয়ের কাণ্ডগুলো তাকে। শান্তি কি আছে কোথাও এই মেয়েকে ছাড়া? যদি থাকে তাহলে হৃদ সেখানটায় যেতে চায়, তবুও বাঁচতে নিজের বেখেয়ালিপানা থেকে। হৃদ আনমন হয়ে কথা বলতে বলতে এগিয়ে যায় মায়ের সামনে। মায়ের টুকটাক কথা বলতে পারছে সবার সাথে। অনেকটাই সুস্থ সে। হৃদ নির্বাক ভঙ্গিতে মায়ের সামনে চেয়ারটা টেনে বসলো। চেয়ারের শব্দ কানে আসতেই চমকে উঠল মায়া। মসৃণ চেহারাটা মুহূর্তে ভয়ে চুপসে গেল। হৃদ চোখ আউড়িয়ে সেটা দেখলো। কি দেখলো কি না তো জানা নেই মায়ার। তবে হৃদের চেহারা অসীম বিরক্ত রেশ। কোনো কিছু নিয়ে সে প্রচুর বিরক্ত। চায়ের কেতলি থেকে নিজের জন্য চা না ঢেলে চা কাপে ঢাললো মায়া। চুমুক বসালো মায়ার চা কাপে। নির্বাক ভঙ্গিতে পরপর চুমুক বসে সুন্দরভাবে শেষ করলো সেটা। মায়া হতবাক দৃষ্টিতে চোখ বড় বড় করে তাকিয়ে রইল হৃদের মুখশ্রীতে। মায়া জানা মনে হৃদ কখনই কারো এঁঠো খাবার খাওয়া তো দূর থাক, আজ অবধি কখনো চা মুখে
নিয়েছে কি না সেটা নিয়ে প্রবল সন্দেহ। 4 হৃদের অপছন্দ তালিকায়। মা নিশ্চিত যদি হেনা খান এই লোককে তার এঁঠো চা খেতে দেখত তাহলে মুহূর্তে আহাজারি বিলাপ করতে করতে অবাকের শীর্ষে পৌঁছে হেনা খান জ্ঞান হারিয়ে ফেলত এতক্ষণে। কিন্তু না, মায়ার জ্ঞান হারায়নি। তার মানে মায়া সাহসী নারী। হৃদ ভাইয়ের কথা অনুযায়ী হসপিটাল থেকে সাহসী নারী হয়ে এসেছে সে। মায়ার চোখ আউড়ে নিবু নিবু চোখে তাকায় হৃদের মুখশ্রীতে। হৃদ নির্বাক ভঙ্গিতে চা খাচ্ছে। মায়া ভয়ে ধীর স্থর চলে যেতে চায়। জল ছেড়ে উঠে দাঁড়িয়ে কানে আসলো হৃদের গম্ভীর কণ্ঠ, কোথাও যাবা না, চুপচাপ বসে থাকো এখানে। মায়া হতবুদ্ধি হয়ে ঠাঁই জায়গায় বসে পড়ে। ভয় ভিতরটা টিপ টিপ করছে থেমে থেমে। আজকাল হৃদ মায়ার মাত্রাতিরিক্ত ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। হৃদকে দেখলে মুহূর্তে চোখে ঝলঝল করে উঠে হৃদের সেই হিংস্র চেহারাটা। মায়া ভয়ে শুকনো ঢোক গিলে আশেপাশের চোখ আওড়ায়, কাউকে খোঁজার চেষ্টা করে নিজেকে বাঁচানোর জন্য। কিন্তু আফসোস, আশেপাশে বডিগার্ড ছাড়া বাড়ির লোক কাউকেই দেখতে পারল না মায়া। বডিগার্ডগুলো হৃদের তাই মায়াকে সাহায্য করার প্রশ্নই আসে না। ভয়ে চোখ টলমল করে উঠে মায়া। নিজেকে গুটিয়ে মাথা নিচু করতেই কানে আসলো আবারও হৃদের সেই গম্ভীর কণ্ঠ, তোমার বাবাকে আমার পছন্দ না, তাই বাপের বাড়িতে দৌড়াদৌড়ি কম করবা। কারণ তোমার ধান্দাবাজ বাবা বড় বড় প্ল্যানিং আমার পছন্দ না। উনি শ্বশুর মানুষ, শ্বশুরের মতো থাকবে। তা না করে তিনি কেন বড় বড় প্ল্যানিং করবে? বউ ছাড়া প্ল্যানিং। শ্বশুরের মেয়েকে আমার পছন্দ না। ওনার মেয়ে আমার মানসিক অশান্তির কারণ। শ্বশুরের মেয়ে ছলনাময়ী, ছলনা করে বেড়ায় আমার সাথে। ছলনাময়ী নারী। কথাগুলো বলেই থামে হৃদ। বিরক্ত রেশ টেনে চোখ তুলে তাকায় মায়ার মুখ পানে। চোখ মিলল দুজনের। মায়া হতবাক কনফিউজড দৃষ্টি। মায়ার ভাব ভঙ্গি দেখে বুঝল মায়া হৃদের কথা বিন্দুমাত্র বুঝেনি সে। এতে করে সে আরও বিরক্ত হয়। মনে মনে আওড়ায়, সামান্য বিষয়টি বুঝলো না এই নারী, অথচ কে বলবে? এই ছলনাময়ী নারী আজকাল বড় বড় প্ল্যানিং করে বেড়ায় ধান্দাবাজ বাবার সাথে মিলে। তাকে ছেড়ে দেওয়ার প্ল্যানিং? সে কি ধরে রেখেছে এই ধান্দাবাজ মহিলাকে? নাকি সে কাউকে বলে বেড়াচ্ছে এই ধান্দাবাজ মহিলা তাকে ঠকাচ্ছে? কই, সে তো কাউকে কিছু বলছে না। না, এই নারীকে সে আর দেখবে না। যাক, এই নারীর বাপের বাড়িতে চলে সেও আটকাবে না। আর এই অবাধ্য নারী তাকে বুঝতে নাই, তাই সেও আর তাকাবে না এই নারীর দিকে। একদমই তাকাবে না। দরকার পড়লে তার অবাধ্য মনটাকে এই নারীকে দিয়ে দেবে। যে মন তার কথা শুনে না, সেই মন তার চায় না। অবাধ্য মন অবাধ্য নারীর কাছেই থাক। সে তাকেই খোঁজে, তাই সে আর নিবে না এই অবাধ্য মনকে। চাপা রাগ টানল মুখে। তীর মেজাজে আবারও মায়াকে কথা শুনিয়ে বলে উঠল হৃদ, শোনো মেয়ে, তোমার প্রতি আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। একদমই পছন্দ না তুমি আমার। কিন্তু আমার অবাধ্য মন তুমি, তাই তাকেই তুমিতেই রাখো। আমি চাই না এই অবাধ্য মন, আর চাই না তোমাকে। কথাগুলো যে ধাঁচে বলল সেই ধাঁচে গটগট করে চলে গেল হৃদ। নাকমুখ কুচকে বিরক্ত নিয়ে চলে গেল গাড়িতে। গাড়ি স্টিয়ারিংয়ে বসতেই মনে পড়ল এই নারী তো বিশ্বাস নেই, যদি সত্যি সত্যি চলে যায় তো। সে ধারছে গাড়ি উঠল। সেই ধারছে সঙ্গে সঙ্গে নেমে পড়ল হৃদ। বিরক্ত নিয়ে আবারও হাজির হলো মায়ার সামনে। এবার দ্বিগুণ বিরক্ত নিয়ে তিরস্কার কণ্ঠে বলল, উফ, তোমাকে বললাম না সত্যি সত্যি আমার ইন্টারেস্ট নেই তোমার প্রতি। কোনো ভালো টালোবাসি না তোমাকে আমি, তারপরও কথা শুনছো না। সে আবার আমাকে নিয়ে আসলে। শোনো মেয়ে, তুমি আমার 1 নাম্বারে অপছন্দের তালিকায় আছো, তাই তোমাকে দেখব না আমি আর। কিন্তু সমস্যা একটাই, শুধু তোমাকে ছাড়া আমি নিঃশ্বাসটা নিতে পারছি না, তাই ফিরে আসছি বারবার। আমার সুস্থ নিঃশ্বাসের প্রয়োজন, তাই তোমার বাপের বাড়ি যাওয়া ক্যান্সেল। আমার কথা অবাধ্য হলে মাথা ওপর তুলে আছাড় মারব, মনে রেখো। কথাগুলো বলেই আর এই মুহূর্তে দাঁড়ায়নি হৃদ। বিরক্ত সহিতে প্রস্থান করে নিজে গন্তব্যের উদ্দেশ্যে। আজকাল সব কিছুই ওপর হুটহাট বিরক্ত হয়ে পড়ছে সে। কোনো কিছুই শান্তি পাচ্ছে না। অকারণে রাগটা বেশি হয় সব কিছুতেই। এতে করে সব দোষ তার এই বাতিল বউয়ের।
বাতিল বউ হয়েও শান্তি দিচ্ছে না তাকে, সবসময় অশান্তির মধ্যে রাখে। এই নারীর জন্য আজকাল অস্থিরতা টানাপোড়েন থাকে তার মধ্যে। এই অবাধ্য নারীর জন্য তার মন তার কথা শোনে না। আজকাল বড্ড বেহায়া হয়ে গেছে তার মন, বেয়াদব মন, খালি অবাধ্য হয় বউয়ের। বউ করে সারাক্ষণ, এতে সে প্রচুর অগণিত ডিস্টার্ব ফিল করে। সে তার মন তার কথা শুনবে? তা না করে সে কেন সারাক্ষণ বউ করবে? সে কি বুঝে না হৃদের কোনো বউটাও চাই না, হৃদের কিচ্ছু চাই না। এই নারী ছলনাময়ী নারী, এই নারী যে ধীরে ধীরে তার মনকে দখল করে নিচ্ছে, সেটা কি তার বেহায়া মন বুঝে না? না, বুঝে না। কেন বুঝে না? কেন বুঝতে চায় না তার মন? তার এই অবাধ্য মনের কারণ একমাত্র তার ওই ছলনাময়ী বউ। সব দোষ তার বউয়ের। বেয়াদব্য। মায়া হতভম্ব হয়ে বসে থাকে জায়গায়। হৃদের কোনো কথা মাথায় ঢুকলো না। সে তো কখনো বলেনি এই লোকটা তাকে পছন্দ করুক, তাহলে সে নিজেও তো হৃদকে পছন্দ করে না, একদমই করে না। কিন্তু হৃদের লাস্ট কথাগুলো ঠোঁট উল্টে কান্না করে বসে সে। ভীষণ ভাজে লোকটা তাকে বাপের বাড়ি যেতে নিষেধ করেছে, তার মানে দুনিয়া উল্টে গেলেও সে যেতে পারবে না। সে এই খারাপ লোকটা অবাধ্য হবে না, কখনই হবে না। সে তো খারাপ, হৃদ ভাইয়ের বাধ্য নারী, তাহলে সে তো অবাধ্য হবে না। মায়া অবাধ্য হবে না, কিন্তু আবারও নিজের বাড়িতে যেতে পারবে না ভেবে কান্নায় জর্জরিত সে। আহত হয় তার বক্ষস্থল।